আম আমরা ফিনাজোপাইরিন যেহেতু ইউটিআই পেনের জন্য দেওয়া হয়, এর ফলে কি হয়? অরেঞ্জ বা রেড কালারের ইউরিনের কালার অরেঞ্জ বা রেড হয়, হ্যাঁ? ইউরিনের কালার অরেঞ্জ বা রেড হয়। তো আরো কিছু ড্রাগ আছে যে ড্রাগ গুলোর কারণে ইউরিনের কালার চেঞ্জ হয়, সেটা হলো রিফাম্পিসিন। রিফাম্পিসিন হলো টিবি ড্রাগ, হ্যাঁ? এটারও সেম অরেঞ্জ রেড কালার হয়। ফিনাটোইন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, যেটা হলো পিঙ্ক রেড বা রেড ব্রাউন হয়। সালফাসালাজিন অরেঞ্জ ইয়েলো কালার হয়। লিভোডোপা ডার্ক ডার্ক হয়, লাইক রেড ব্রাউন বা ব্ল্যাক যে কোনো একটা হতে পারে। আর মেট্রোনিডাজোল এর ফলে ডিপ রেড ব্রাউন হয়। এই স্লাইডটা কয়েকবার পড়ো, তবে মোস্টলি এই দুইটা থেকে কোশ্চেন, প্রথম উপরে দুইটা থেকে মেইন প্রশ্ন, বাকিগুলাও মোরলেস আসে, বাট সবচেয়ে বেশি দেখছি দুইটা থেকে কোশ্চেন করতে হয়। ফিনাজোপাইরিডিন এবং রিফাম্পিসিন এই দুইটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেনটা হয়। এরপর আসি হলো ড্রাগ রিলেটেড, আর তেমন কিছু নাই বলা এখানে। নার্সিং ম্যানেজার ফ্লাশ ফিড, প্রচুর পরিমাণ পানি খেতে হবে। ফ্রিকোয়েন্ট বার্ডিং, ওয়ার্ম সিজ বাথ, এবং এটা জানো ওই গরম উষ্ণ পানিতে, গরম না উষ্ণ পানিতে বসে থাকা। ইনস্ট্রাক্ট ওমেন টু ওয়াইপ পেরিনিয়াম ফ্রম ফ্রন্ট টু ব্যাক, এটা ক্যাপলানের কোশ্চেন। ঠিক আছে? পেরিনিয়াল মানে যখন ওয়াশ করবে তখন ফ্রন্ট টু ব্যাক, নট ব্যাক টু ফ্রন্ট। ঠিক আছে? এই সিস্টেমটা হলো যে ফ্রন্ট টু ব্যাক এভাবে পরিষ্কার করতে হয়। তারপর অ্যাভয়েডেন্স কশন উইথ টাব বাথস, বাবল বাথস ইন চিলড্রেন, এগুলো অ্যাভয়েড করতে হবে। টাব বাথে হয় কি, এই যে তোমার ভেজা থাকে না বাথটাব গুলা, ওই ভেজা জায়গায় যেহেতু ব্যাকটেরিয়া গ্রো করার সবচেয়ে বড় উত্তম জায়গা, এই জন্য বাথটাবে গোসল করানো উচিত না। অ্যাভয়েড অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, কারণ এটা তোমার অ্যান্টিব্যাকটেরিয়া নরমাল ফ্লোরাকে মেরে ফেলে। অ্যান্টিব্যাকটেরিয়াল সোপগুলো নরমাল ফ্লোরা, এই জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল সোপগুলোকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড সিনথেটিক আন্ডার গার্মেন্টস। সিনথেটিক আন্ডারগার্মেন্টস গুলা ময়েশ্চার হোল্ড করে রাখে। অনলি কটন গার্মেন্টস ইজ রিকমেন্ডেড। তারপর এনকারেজ মেজার্স টু অ্যাসিডিফাই ইউরিন উইথ অ্যাসিডাস ডায়েট। ইয়েস, এর আগেও বলছিলাম, ইউরিন যদি অ্যাসিডিফাইড হয় তবে সেটা কি হবে? সেটা হবে হলো যে তোমার আম, কি বলে এটাকে, মানে অ্যাসিডিফাইড ইউরিন মানে ওই অ্যাসিডিফাইড বা অ্যাসিডিক মিডিয়াতে ইউটিআই ইয়েটা করতে পারে না, বেড়ে উঠতে পারে না, হ্যাঁ? লাইক এই জন্য মানে ভাইটামিন সি কন্টেনিং খাবারগুলো খেতে হয়, লাইক ক্র্যানবেরি, প্রুনস, পামস, ভিটামিন সি এটসেট্রা। নো কার্বোনেটেড বেভারেজেস, কোনো কার্বোনেটেড বেভারেজ যাতে না খাওয়া হয়, এবং অ্যাভয়েড এনিথিং কন্টেনিং বেকিং সোডা। এই চারটা, এইটা স্লাইডেও দেওয়া থাকে। এটা খুবই অনেক অনেক পাবা, এটা মানে শেষ নেই। উম, এবার আসলে আরো কিছু জিনিস আছে, হালকা একটা স্লাইড আছে, এগুলো দেখে নিই। আরেকটা হলো ইউটিউব নো ডাউচিং, মানে তারপরে আবার ডাউচ মানে ব্যবহার করা যাবে। অ্যাভয়েড ফেমিনিন পেরিনিয়াল প্রোডাক্ট লাইক স্প্রে, ডিওড্রেন্টস ক্যান অল্টার ভ্যাজিনাল পিএইচ উইথ হায়ার রিস্ক অফ ইনফেকশন। অনেকে ভ্যাজিনাল স্প্রে ব্যবহার করে, ডিওড্রেন্ট ব্যবহার করে, এটা কিন্তু পিএইচ, ভ্যাজিনাল যে পিএইচ, এই পিএইচ লেভেলটা চেঞ্জ করে দেয়, অল্টার করে দেয়, যার ফলে ইনফেকশন রিস্ক বাড়ে। টেক শাওয়ার ইনস্টেড অফ বাথ। ইয়েস, অনেকে আছে কি করে বাথটাবে গোসল করার হ্যাবিট থাকে, হ্যাঁ? আর বাথটাবে ওই যে আবার ওই পানিটা লেগে থাকে, তো ওই জায়গায় ব্যাকটেরিয়া, এই জন্য বাথটাবটাকে অ্যাভয়েড করে শাওয়ারটা করে নেওয়া উচিত। তারপরে কি বলে, টেক শাওয়ার ইনস্টেড অফ বাথ, কেমিক্যালস ইন বাবলস বাথ লাইক ওয়েল এটসেট্রা ক্যান ইরিটেট ইউরেথ্রা অ্যান্ড কজ কেমিক্যাল ইউটিআই। অ্যাভয়েড সেমি পারমিসিডাল জেলি ক্যান সাপ্রেস নর্মাল ভ্যাজিনাল ফ্লোরা। এই যে অ্যাসিডাস ডায়েট, এর আগেও বলছি, এটা মানে সব যেসব খাবারগুলা ইউরিনকে অ্যাসিডিফাইড করে তারাই হলো অ্যাসিডাস ডায়েট, লাইক ক্র্যানবেরি, প্রুনস, এই পামস, ভিটামিন সি। হ্যাঁ, কার্বনেট বেভারেজ এগুলো কি? কার্বনেট বেভারেজ, আরে সফট ড্রিঙ্ক যেগুলাতে মানে তোমার বাবলস কার্বোনেটেড হয়। সফট ড্রিঙ্ক গুলা, মনে লাইক আছে কোক, পেপসি, সেভেন আপ, এগুলো আর কি। সুগার বেশি যেগুলায়। হ্যাঁ, আর্টিফিশিয়াল সুগার যেগুলোতে বেশি ব্যবহার করা হয়, কার্বোনেটেড বেভারেজ। আর এনিথিং লাইক বেকিং সোডা, লাইক কি তোমার এই যে বিভিন্ন ময়দা, সরি, রুটি মুটি হয় যে বানায় না, এগুলা। আর আবার অ্যালকালাইন অ্যাশ ডায়েটও আছে, হ্যাঁ? যে মানে এখানে যে কটা আছে এগুলো সবগুলো বাদে।
অ্যাসিডেড ডায়েট বাদে যেগুলো আছে সেগুলো হলো অ্যালকালাইন ডায়েট। দেখো, ফ্রুইটস আদার দেন লিস্টেড লাইক ক্র্যানবেরি, পুঞ্চ, পাম, তাহলে ভেজিটেবলস, তারপরে মিল্ক প্রোডাক্ট, এগুলো হলো অ্যালকালাইন ডায়েট। আমাদের বডিতে বিভিন্ন কারণে বিভিন্ন টাইপের পাথর হয়, কিডনিতে পাথর হয়। কোনোটা অ্যাসিডের কারণ অ্যাসিডিক পাথর, অক্সালেট পাথর বলে এগুলাকে, সরি, কোনটা আছে হলো অ্যাসিডের কারণে, অ্যাসিডিফাইডের কারণে পাথর হয়। কোনটা আবার বডিতে অ্যালকালাইটি বা ক্ষারীয় বেড়ে যায় তখন পাথর হয়। তো একেকটা একেক টাইপের জন্য একেক রকমের ড্রাগ, একেক রকমের খাবার রিকমেন্ড করা হয়। হ্যাঁ? পাথরের উপরে ভিত্তি করে তাদের ফুড হ্যাবিট এগুলো চেঞ্জ করতে বলা হয়। তো এই ছিল মোটামুটি ইউটিআই সম্পর্কিত কথাবার্তা। এবার আসি হলো ব্লাডার ক্যান্সার। মানে ইউরিনারি ব্লাডারে ক্যান্সার যখন হয়, সোজা কথা। 3 টাইমস হায়ার 3 times higher risk in men than in women. Peak age 50 to 70. Predisposing factors: exposure to chemicals, especially aniline dye. এই অ্যানিলাইন ডাইটা মূলত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মানে কালারিং এর জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? এক্সপোজার টু কেমিক্যালস স্পেশালি ইন অ্যানিলাইন ডাই। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে কালারিং এটা খুবই ব্যবহার হয়। তারপরে সিগারেট স্মোকিং। এখন কথা হলো, যদি প্রশ্নে দুইটাই দেয়া থাকে যে অ্যানিলাইন ডাই আছে এবং সিগারেট স্মোকিং আছে, তবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ প্রিডিসপোজিং ফ্যাক্টর? দুইটাই গুরুত্বপূর্ণ, তবে স্মোকিং নাম্বার ওয়ান কজ। আমি এরকম টাইপের কোশ্চেন ব্লাডার ইয়েতেও ক্যান্সারে পাইছিলাম। না? হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক আসে। জি, আমি তো ভাবিই নাই ব্লাডার ক্যান্সারে যে স্মোকিং দিতে হয়। ইয়েস, আল্লাহ! এটা আসে না। হ্যাঁ, এটা অনেক আসে। হ্যাঁ, যদি তোমার কি বলে এরকম কোশ্চেন পাও কখনো, দুইটা এক্সপোজ দুইটা ফ্যাক্টরি, তুমি জানো যে দুইটাই জন্যই দায়ী, যে অ্যানিলিন ডাই আছে, সিগারেট স্মোকিং আছে, তবে কোনটা বেশি বেশি গুরুত্বপূর্ণ এই ক্যান্সারের জন্য? অবশ্যই স্মোকিং। ঠিক আছে, এটা পাবা, কারণ যেহেতু কয়েকটাতে পাইছো তার মানে পাবা। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রনিক ব্লাডার ইনফেকশনস ফাইন্ডিংস কি? ইন্টারমিটেন্ট পেইনলেস হেমাচুরিয়া। এইখানের যেই পেইনটা হয় এখানের যে পেইনটা হয় সেটা হয় হলো তোমার মাঝে মধ্যে হয়, এবং সরি, এখানের যেই ইউরিন মানে ব্লাড উইথ ইউরিন বা হেমাচুরিয়াটা হয়, সে কিন্তু পেইন থাকে না। এবং পেইনলেস হেমাচুরিয়া যদি হয় কোনো পেশেন্টের, ইট ইজ ইন্ডিকেট লেস্ট স্টেজ অফ ক্যান্সার। মানে এই ক্যান্সারের যখন তোমার ছড়িয়ে যায় তখন আর ক্যান্সার পেইন করে না। রিমেম্বার, ক্যান্সার যদি আমরা এখনো পড়াই নাই, বাট একটু হালকা হালকা করে একটু ভাইব দিতেছি, মাথায় রাখো, কাজে দিবে। তখন জিজ্ঞাসা করবো এখানে, যেই যেই কন্ডিশন ক্যান্সার আর কোনো ব্যথার মানে উপদ্রব তৈরি করে না, সেটা হলো অলরেডি পেশেন্টের ছড়ায় গেছে, মেটাস্টাসিস হয়ে গেছে, আর কোনো লাভ হবে না। সেটা হল সেই কন্ডিশনে ক্যান্সারের পেইন করে না। ইন্টারমিডিয়েট পেইনলেস হেমাচুরিয়া, এটা কি? এটা কখন হয়? যখন লেট স্টেজের ক্যান্সারগুলো সাধারণত পেইনলেস, মাথায় রাখো। ডাইসুরিয়া, ইউরিনারি ফ্রিকোয়েন্সি, ডায়াগনোসিস কি? সিস্টোস্কোপি। তারপরে সাইটোলজিক্যাল এক্সাম, মানে ওই যে কি বায়োপসিটা এইসব আর কি। ম্যানেজমেন্ট কি? রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি কি? কিস্টেট কিস্টেকটমি সিস্টেকটমি উইথ ওয়ান অফ দি ভেরিয়াস টাইপ অফ ইউরিনারি ডাইভার্সিস। আমি একটু স্লাইড বাকি আছে কয়েকটা, হালকা একটু দেখি। হ্যাঁ, ও এগুলো হলো বিভিন্ন ইলিয়াল কন্ড্রিট হাইড্রোজেন, এটা কালকে দেখবো। আচ্ছা, সার্জারির বিভিন্ন টাইপের আছে, যে তোমার এখানে কি বলে বিভিন্ন ডাইভার্সন করে দেওয়া হয়। তো আমরা এই সার্জারি রিলেটেড একটু বিষয় হালকা একটু আলোচনা করব, তারপরে এখানে স্টপ করে দেবো। হ্যাঁ, এই ব্লাডার ইয়েতে প্রথমেই আসে হলো ইলিয়াল কন্ডুইট। এখানে এই জিনিসটা একটু আগে একটু বলি। হ্যাঁ, এখানে এটা থেকে ইলিয়াল কন্ডুইট থেকেই সবচেয়ে বেশি এই সার্জারি থেকে কোশ্চেনটা আসে, ব্লাডার সার্জারি। দেখাই, দেখো, এই ইলিয়াল কন্ডুইট আসলে কি? মানে হলো আমাদের যেই
এই এখানে প্রথমে হয় কি ইন্টেস্টাইনস আচ্ছা ইলিয়াল কন্ডুইটটা কি হয় যে তোমার ইলিয়াল কন্ডুইট অর ইলিয়াল ব্লাডার অর ব্রিকার্স প্রসিডিউরস ureters are implanted into a segment of ileum কি বলছে ureters are implanted into a segment of ileum that has been resected from interstitial tract with formation of an abdominal stoma. Yes, মানেটা হলো আমাদের কিডনি থেকে কিসের মাধ্যমে তোমার ব্লাডারে এসে ইউরিন জমা হয় ইউরেটারের মাধ্যমে কিডনি থেকে এই যে দেখো এই যে এই কিডনি থেকে ইউরেটারের মাধ্যমে ব্লাডটা এসে এই ব্লাডারে এসে জমা হয় এন্ড ব্লাডার তো ক্যান্সার ঠিক আছে তো এই ক্যান্সারাস অর্গানে এটাকে বাইপাস করার জন্য এই ইউরেটারটা কি করে এই ইউরেটটা সরাসরি ইউরিনারি ব্লাডারে না গিয়ে এটা ইলিয়াম মানে ইন্টেস্টাইনের যে ইলিয়াম নামক যে অংশ থাকে এই অংশের সাথে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয় ফলে কি হয় ফলে ইউরিনটা ইন্টেস্টাইন হয়ে তোমার পায়খানা এবং প্রস্রাব একত্রে বের হয়ে আসে আমি কি বুঝাইতে পারছি সবাইকে লাবণী সাদিয়া জি ভাইয়া। এই ইলিয়াল কন্ডুইটটা বিষয়টা হলো যে যেহেতু ব্লাডারে ক্যান্সার থাকে এই জন্য ব্লাডারে আর ইউরিনটা না পাঠায় কি করে ইউরেটারটা সরাসরি ইন্টেস্টাইনের ইলিয়াম নামক অংশের সাথে এটা অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয় মানে জয়েন্ট করে দেওয়া হয় ফলে কি হয় ফলে ওই ইউরিনারি ব্লাডার দিয়ে ইউরেথ্রা হয়ে আর ইউরিনটা বের না হয়ে সরাসরি ইন্টেস্টাইন হয়ে তোমার ওই ইউরিন এবং যেই স্টুল একসাথে বের হয় এবং এটা তোমার ফিস্টুলা তো না স্টোমা আকারে আমাদের পেটের পাশে অথবা এখানে কোনো জায়গায় ফুটা করে দিয়ে দেওয়া হয় যার ফলে একসাথে ইউরিন এবং স্টুল দুইটা একসাথে বের হয়ে আসে কি করো না করো তুমি আচ্ছা এরপরে যেটা বলতে চাচ্ছিলাম ureters are implanted into a segment of ileum that has been resected from intestinal tract with formation of abdominal stoma ঠিক আছে আর কন্ডুইট মিন্স কিন্তু তোমার কি বলে পাইপ কন্ডুইট মিন্স পাইপ দেখো এই যে ইন্টেস্টাইনটাকে ওই অ্যানাল ক্যানাল দিয়ে না বের করে এটা পেটের সাইড দিয়ে বের করেছে মানে স্টোমা হ্যাঁ এইটা এই পাইপের মতো না এটাই বলা হয় যে কন্ডুইট ঠিক আছে ইলিয়াল মানে ইলিয়াল কন্ডুইট মিন্স ইলিয়াম নামক অংশটার মাধ্যমে পাইপ আকারে যখন বের করে নিয়ে আসে সেটা হলো ইলিয়াল কন্ডুইট সোজা কথা আর এইখানে আরো কিছু বিষয় আছে যেটা আজকে আর একটু আগে সময় আছে এখনো আর এখানে একটা বিষয় হলো যে কোনো ইন্টেস্টাইনাল সার্জারি এক কথায় এক দাগে মোটা দাগে যদি বলতে চাই যে কোনো ইন্টেস্টাইনাল বা তোমার যে মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সার্জারিতে মাথায় রাখো শুনো এটা হ্যাঁ দেখি এখানে আছে তো থাকার তো কত পারো দেখি এই যে ইলিয়াল কন্ডুইট দেখো এই যে দেখো ইউরিনারি এই যে কিডনির ইউরেটার এই যে ইয়ের সাথে ইলিয়ামের সাথে বসায় দিছে দিয়ে এটা স্টোমা এই যে এখানেও দেখা যায় দেখো তোমার এই যে কিডনি ইউরিনারি ব্লাডের সাথে না বেশি ইউরেটারটা সরাসরি ইলিয়ামের সাথে লেগে আসছে এই ইলিয়াম দিয়ে তোমার স্টোমা আকারে ইউরিনটা বের করে নিয়ে আসছে স্টুল স্টুল সব একসাথে এইভাবে এই কাজটা করে এটা হলো ইলিয়াল কন্ডুইট আরো বিভিন্ন প্রসিডিউর আছে যেগুলো যেন দেখো কিউটিনিয়াস ইউটেরাস্টমি নেফ্রোস্টমি ইউটেরোসিগময়েডোস্টমি কক পাউচ ইউরিনারি ডাইভারশন ওগুলা থেকে খুব একটা কোশ্চেন হয় না তবে মোস্ট কোশ্চেন যেখানে ব্লাডার সাইজে যা কোশ্চেন হয় পুরাটাই ইলিয়াল কন্ডুইটের উপরে হয় বাকিগুলো একটু জাস্ট আমরা জানবো অ্যাটলিস্ট যাতে একটু আসলে কখনো না পারি বুঝি যাতে কোনো একটা প্রসিডিউর তবে ইলিয়াল কন্ডুইট সম্পর্কে আমরা আরো বেশি ডিটেইলস জানার চেষ্টা করবো হ্যাঁ তো সোজা কথা যে যেটা বলতে চাচ্ছিলাম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের এনি সার্জারি আই রিপিট
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এনি সার্জারিতে, যে কোনো প্রকার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারিতে, যেহেতু এই ইন্টেস্টাইন আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ভিতরে পড়ে, তাই না? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারিতে আমাদের ইন্টেস্টাইনটাকে স্টেরাইল করে নিতে হয়। সার্জারির আগে ইন্টেস্টাইনকে স্টেরাইল করে নিতে হয়। আর ইন্টেস্টাইন স্টেরাইল করার জন্য কেন স্টেরাইল করে নিতে হয়? কারণ তোমার কন্টামিনেটেড জায়গায় ইনফেকশনের রিস্ক হাই থাকে। কন্টামিনেটেড জায়গায় যদি তুমি সার্জারি করতে চাও, এখানে রিস্ক হাই ইনফেকশনের। এই জন্য করা হয় কি, পেশেন্টকে একদম তোমার ওই যে কি বলে, এনেমা দিয়ে পুরো ইন্টেস্টাইন ক্লিয়ার করে ফেলা হয়, এবং এনপিও তো রাখা হয়, ইন্টেস্টাইন একদম ক্লিয়ার করে ফেলা হয়। দেন নিওমাইসিক নামক অ্যান্টিবায়োটিক দিয়ে পেশেন্টের একদম ইন্টেস্টাইন স্টেরাইল করে নেওয়া হয়। একদম নিওমাইসিন দিয়ে এটা আছে তো এখানে, দাঁড়াও। এই যে দেখো, ইন্টেস্টাইনাল সার্জারি অ্যান্ড নিড, এটা না। আচ্ছা, বলেই দিই তাহলে। এটা এটা দিয়ে একটু দেখাই হালকা একটু। এনি ইন্টেস্টাইনাল সার্জারিতে আমাদের ইন্টেস্টাইন স্টেরাইল করে নিতে হয়। কেন? কারণটা হলো যে তোমার ইন্টেস্টাইন সার্জারি, মানে ইন্টেস্টাইন সার্জারি না, এটাকে কি বলে, তোমার কন্টামিনেটেড জায়গায় সার্জারিগুলো ইনফেকশন হবে, এটা আমরা জানি। আর এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ইন্টেস্টাইনাল স্টেরাইল করে নেই উইথ নিওমাইসিন। উইথ নিওমাইসিন দিয়ে ইন্টেস্টাইন স্টেরাইল করে নেওয়া হয়। আর এই স্টেরাইল করতে গিয়ে আমাদের ইন্টেস্টাইনে কি থাকে, নরমাল ফ্লোরা থাকে, এবং এটা আমাদের মানে গাটের জন্য, গাট হেলথ বা ইন্টেস্টাইন হেলথের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই স্টেরাইল যখন করি, তখন নরমাল ফ্লোরা সবই মারা যায়। আর নরমাল ফ্লোরা কিন্তু আমাদের ভাইটামিন কে উৎপাদনের জন্য দায়ী। ঠিক আছে, ভাইটামিন কে দুই ভাবে উৎপন্ন হয় বডিতে। একটা হলো আমরা যে খাবার দাবার খাই, এর ফলে এ থেকে নিউট্রিয়েন্ট পাই, এটা একটা। আরেকটা হলো আমাদের ইন্টেস্টাইনে যে নরমাল ফ্লোরা থাকে না, এরা আমাদের জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে এই ভাইটামিন কে টু উৎপন্ন করে। কে ওয়ানটা আসে সরাসরি খাবারের থেকে, আর কে টুটা আমাদের বডিতে ইন্টেস্টাইনে উৎপন্ন হয়। এই ইন্টেস্টাইন স্টেরাইল করার ফলে আমাদের এই নরমাল ফ্লোরা মারা যায়। এর ফলে কি হয়, আমাদের ভাইটামিন কে উৎপন্ন হয় না। আর ভাইটামিন কে যে উৎপন্ন না হলে ব্লিডিং রিস্ক বাড়ে। আর এই জন্য দেখবা ইন্টেস্টাইন সার্জারির আগে ভাইটামিন কে ইনজেকশন দিয়ে নেওয়া হয়। মানে এনি ইন্টেস্টাইনাল সার্জারির আগে ভাইটামিন কে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। সেম একই কারণে নিউবর্ন বেবির ইন্টেস্টাইনও একদম স্টেরাইল থাকে। বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চার ইন্টেস্টাইন একদম স্টেরাইল থাকে, কারণ তার ওইখানে কোনো নরমাল ফ্লোরা উৎপন্ন হয় নাই। এই জন্য বাচ্চা হওয়ার সাথে সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমি ওইদিন একটা কথা শুনলাম, একজন বলতেছিল যে বাচ্চার কোন রকম দেখা গেলেই নাকি আগে ভিটামিন কি ইনজেকশন দিয়ে দেওয়া উচিত। মানে এইভাবে বলছে, এতটা হ্যাঁ গুরুত্ব। ভাইয়া, বের করেই দিয়ে দেয়। হ্যাঁ, মানে এটা এতটাই ইম্পর্টেন্ট। মানে বাচ্চার যদি কোনো সাইডে দেখা যায় যে আসতেছে, সাথে সাথে ওইখানে পারলে ওইখানে ইনজেকশন দেওয়া বেটার। এরকম বলা হয়েছে, মানে এটা গুরুত্বটা বোঝানোর জন্য। যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভিটামিন কে ইনজেকশন আগে দিতে হবে। কেন? কারণ বাচ্চার কোনো কারণে যদি ব্লিডিং একবার শুরু হয়, এই ব্লিডিং আর বন্ধ করা যাবে না, ডিউ টু ল্যাক অফ ভিটামিন কে। আর সেম একই কারণে এনি ইন্টেস্টাইনাল সার্জারিতে আমরা ভিটামিন কে টাকে যেন দিয়ে দিই। ঠিক হ্যাঁ, আছে, কর্ড এটা। ক্লেম করার আগেই দিয়ে দেয়। হুম হুম হুম। এই আইএম অথবা মানে, আর এই জন্য ইয়েটা তোমার ব্লিডিং ডিস্ট্রিক্ট প্রিভেন্টের জন্য আইএম এ এই ভিটামিন কে ইনজেকশনটা দেওয়া হয় টু প্রিভেন্ট দ্য রিস্ক অফ ব্লিডিং। তো এখানে আরো বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে, আজকে আর না বলি। তো নাকি শেষ করে দেবো এটা? আচ্ছা, শেষ করে দিই, অল্প একটু বাকি আছে। তারপর আসে হলো কিউটিনিয়াস ইউটেরাস্ট্রমি, কিউটেরাস ইউরেটোরেস্টমি। এগুলো থেকে কম আসে, অনেস্টলি যদি বলে, খুবই কম আসে। জাস্ট একটু দেখি, হ্যাঁ, এটা হালকা করে একটু দেখলেই হবে। মেইন কোশ্চেন এখানে হয় মূলত এর উপরে, আম, কি বলে, ইলিয়ার কন্ডুইট। ইলিয়ার কন্ডুইট থেকে কোশ্চেন হবে, এটা নিশ্চিত থাকো। ভাইয়া আজকে রেনাল ফেলিওর আগ পর্যন্ত শেষ করে দেন। হ্যাঁ, এটাই, এই এগুলো পোস্টটা অত করে কঠিন না। ওগুলো আর কঠিন না, রেনাল ফেলিওর তো পুরো মোটামুটি সময় লাগবে 2 দিন। এই যে ইলিয়ার কন্ডুইট দেখো, এরপর আসে হলো
হুম। এরপর আসলে ইউরোটেরাস্টমি দেখো এইটা ureters are excised from bladder and brought through abdominal wall with formation of a stoma ঠিক আছে এই যে দেখো সরাসরি এই যে কি বলে এই ইউরেটার থেকে সরাসরি কি বলে এইখানে এখানে অ্যাড করা এটা হলো ইউরেটেরাস্ট্রমি আর একটা হলো নেফ্রোস্টমি নেফ্রোস্টমি হলো মানে সরাসরি কিডনিতে উৎপন্ন হয় না মানে ইউরিন উৎপন্ন হয় না এই সরাসরি কিডনি থেকে একটা পাইপের মাধ্যমে এই যে ইউরেটারের মানে কিডনি থেকে যেই লাইনটা ইউরেটার হয়ে নিচের দিকে নামছে কিডনি থেকে সামান্য একটু নিচে নামায় একটা পাইপ দিয়ে দেওয়া হয় আর্টিফিশিয়ালি যাতে একদম ওই ইউরেটার হয়ে ব্লাডারের দিকে না যায় পুরোটা জাস্ট কিডনির নিচে অল্প একটু নিচেই তোমার একটা পাইপ দিয়ে ওই পাইপের মাধ্যমে ইউরিন ব্যাগে ইউরিনটা নিয়ে আসে এটা হলে বলা হয় নেফ্রোস্টমি ঠিক আছে নেফ্রোস্টমি কোলেস্ট্রল ব্যাগের মতো হ্যাঁ কোন ব্যাগের মতো বাট এইখানে তোমার ওই স্টোমাটা বাইরে করা থাকে না এখানে জাস্ট একটা ভিতর থেকে একটা পাইপ বাইর করা থাকে এটাই দেখা যায় insertion of a catheter into renal pelvis via incision into flank or by percutaneous catheter replacement into kidney এবং এটা প্যালিয়েটিভ কেয়ার পেশেন্টদের কিন্তু খুবই কমনলি করা হয় প্যালিয়েটিভ পেশেন্টদের ক্ষেত্রে করা হয় আমি এটা জাপানে অনেক দেখছি এটা এই যে এই জায়গাটা দেখো এই কিডনিতে উৎপন্ন হয় না এটা এরপরে তো নিচে থেকে নামে ইউরেটার হয়ে তো এই ইউরেটারের শুরুর জায়গা থেকেই তোমার এই টিউবটা দেওয়া হয় এটা না এরপর আসে হলো uterosigmoidostomy ureters are excised from bladder and implanted into sigmoid colon urine excreted via colon and rectum এটা কিন্তু এখন আর ব্যবহার করা হয় না এটা অত প্রয়োজন নাই হ্যাঁ কক পাউচ ইউরিনারি ডাইভারশন কক পাউচ হলো এটা মানে ইউরিনারি ব্লাডারটাকে চেপে তো সরাসরি ইউরিনারি ব্লাডারের ভিতরে সোজা কথা কি সরাসরি ইউরিনারি ব্লাডারের ভিতরে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয় ইউরেথ্রা দিয়ে বের না করে এ টাইপ অফ কন্টিনেন্ট ইউরিনারি ডাইভারশন মানে ইউরেথ্রার ভিতর দিয়ে ইউরিন না বের হয়ে সরাসরি ইউরিনারি ব্লাডারের ভিতরে একটা পাইপ দিয়ে দেওয়া হয় ওইখান দিয়ে ইউরিন বের হয়ে আসে এটাই মূলত হলো কক পাউচ ইলিওস্টমি বা ডাইভারশন ঠিক আছে এরপর আসি হলো Preoperative nursing care. Discuss social aspect of living with stoma, sexuality, change in body image, etc. আচ্ছা বিষয়টা হলো এই প্রি অপারেটিভ নার্সিং এর একটা ইম্পর্টেন্ট হলো যে স্টোমা থাকলে এটা কিন্তু একটা প্যারা মানে একটা ভেজাল বিষয়টা হলো কি যে তোমার স্টোমা থাকলে তাদের একটা বাহ্যিক একটা চেঞ্জ ঘটে অল টাইম একটা ব্যাগ নিয়ে ঘোরা লাগে একটা অনেক মানে একটা আনপ্লিজেন্ট সিচুয়েশন তৈরি হয় অল টাইম পেশেন্ট একটা মাথায় বার্ডেন থাকে তো এই জিনিসটা যেন আমরা অবশ্যই পেশেন্টকে আগে ভাগে জানা রাখি প্রিওরিটিভ কেয়ারে ডিসকাস সাইকোসোশ্যাল অ্যান্ড সাইকোসেক্সুয়াল অ্যাসপেক্ট অফ লিভিং উইথ স্টোমা এটা তোমার এই লাইনগুলো তোমাদের ইয়েতে নাই বইয়ে এটা আমি দিয়ে দিবনি হ্যাঁ তো ডিসকাস সাইকোসোশ্যাল এন্ড সাইকোসেক্সুয়াল অ্যাসপেক্ট অফ লিভিং উইথ স্টোমা এক্সটেন্সিভ বাওয়েল প্রিপারেশন ঠিক আছে extensive bowel preparation like high calorie low residue diet for 3 to 5 days prior to surgery clear liquid only the day before surgery কারণ ওই দিন তো তোমার যেদিন সার্জারি করবে ওই দিন তো তোমার কি বলে ওই ইন্টেস্টাইন ইয়ে করা হয় মানে স্টেরাইল করা হয় এই জন্য অনলি লিকুইড অ্যান্টিবায়োটিক 3 to 5 days pre-operative to decrease bacterial growth in intestine like neomycin তারপর অ্যাডমিনিস্ট্রেট ভিটামিন সি এন্ড ভিটামিন কে অ্যাজ অর্ডার্ড কারণ কি এরা ব্লিডিং রিস্ক মানে ভিটামিন সি এবং ভিটামিন কে এরা কি করে আমাদের ব্লিডিং কন্ট্রোল করতে সাহায্য করে ভিটামিন সি যদি ব্লিডিং কন্ট্রোল করে না বাট এরা ব্লিডিং কন্ট্রোল বা বডির জন্য ভালো উপকারী সাবস্টেন্স তৈরি করে ভিটামিন সি হ্যাঁ
তারপর ভাইটামিন এটা তো বললাম, অ্যাজ অর্ডার অ্যাডমিনিস্টার এনেমাস, এটা তো বললামই। এনেমা দিয়ে তো পুরো ইন্টেস্টাইন একদম ক্লিয়ার করে ফেলা হয়, একদম ইন্টেস্টাইন গাটমাট যা আছে। এরপর আসে হলো পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, কেয়ার ফর পেরিনিয়াল ইনসিশন ইফ এনি। এইটা আমরা এখান থেকে না পড়ে ইয়ে থেকে পড়ি, জিনিসটা এখানে আছে। রিপোর্ট সাইন্স অফ ইম্পেয়ার্ড স্টোমাল হিলিং, মানে ধরো ইয়ে করা হয়ে গেছে, মানে কিংবা সার্জারি হয়ে গেছে, এরপরে স্টোমা, স্টোমা তো আমরা বুঝি না, এখানে তো আর বলার মতো কিছু নাই, স্টোমা তো সবাই দেখছি। ইন্টেস্টাইন যখন বাইরে, মানে ইন্টেস্টাইন যখন তোমার অ্যানাল ট্যানাল দিয়ে না বের করে সবকিছু, যখন পেট সাইড দিয়ে বের করে নিয়ে আসে। রিপোর্ট সাইন্স অফ ইম্পেয়ার্ড স্টোমাল হিলিং মানে হলো কি, ইন্টেস্টাইনের মানে সার্জারির পরে যদি স্টোমা হিল না হয়, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝি হইলো আমাদের এই যে কই, এই যে দেখো, এই স্টোমার যে অ্যাপিয়ারেন্স, এটার নর্মাল কি রকম থাকে? পিঙ্ক অর ব্রিক রেড। আই রিপিট, স্টোমার নর্মাল থাকবে হলো পিঙ্ক অর ব্রিক রেড, এটা হলো স্টোমার নর্মাল অ্যাপিয়ারেন্স। এটা এরকম যদি হয় তবে সেটা তোমার নর্মাল, মানে স্টোমাটা সুন্দর হয়েছে, ভালো আছে, এটা ইন্ডিকেট করে। যদি স্টোমা পেল, ডার্ক রেড, ব্ল্যাক ব্লু ব্ল্যাক কালার ইন্ডিকেট করে, তবে ইস্কেমিয়া, ল্যাক অফ অক্সিজেন ইন দি স্টোমা, এটা ইন্ডিকেট করে। দাঁড়াও দেখ বলতেছি, যদি ডার্ক রেড, ব্লু ব্ল্যাক কালার দেখা যায় স্টোমা, তবে সেটা ইস্কেমিয়া ইন্ডিকেট করে। আর যদি পেল হয়, স্টোমার কালার যদি পেল হয়, তবে অ্যানিমিয়া ইন্ডিকেট করে। ঠিক আছে, লিখে রাখো, এটা নাই লেখা। যদি পেল হয় তাহলে অ্যানিমিয়া, যদি ডার্ক রেড বা ব্লু ব্ল্যাক তবে ইস্কেমিয়া ইন্ডিকেট করে। তারপরে এডেমা, এগুলো চেক করতে হবে। তারপরে ইনক্রিজ স্টোমাল হাইট, ব্লিডিং এটসেট্রা। মনিটর ফর সাইন্স অফ স্টোমাল অবস্ট্রাকশন লাইক সাডেন ডিক্রিজ ইন ইউরিন আউটপুট, হঠাৎ করে যদি ইউরিন আউটপুট কমে যায়। ইনক্রিজ অ্যাবডোমিনাল টেন্ডারনেস এন্ড ডিস্টেনশন, এগুলো অবস্ট্রাকশন ইন্ডিকেট করে। তারপরে হলো ইন্সপেক্ট স্কিন অ্যারাউন্ড স্টোমা ডেইলি ফর সাইন্স অফ ব্রেকডাউন। সাধারণত তোমার স্টোমাটা মানে একদম কি বলে, ফ্লেশি বা মানে মাংসাশী থাকবে, হ্যাঁ, এটা তো মাংসের পিণ্ডই, তাই না? তো এরকম থাকবে, হ্যাঁ। দাঁড়াও, এখানে যে ইডিমা লিখছে না, হ্যাঁ, সার্জারির পরে একটু মানে পেট মাইল্ড ফুলা, হ্যাঁ, মাইল্ড করতে পারে, এটা হচ্ছে নরমাল, এক্সপেক্টেড। ইয়েস। হ্যাঁ। মানে সার্জারির পরে যারা, এখানে একটা কাটাছিড়া হয়, হ্যাঁ, এখানে একটা তোমার একটা ইনসিশন হয়, এটার পরে একটু ইয়েটা একটু ফুলবে, এটা খুবই এক্সপেক্টেড। ঠিক আছে, একটু ফুলা, মাইল্ড মাইল্ড, আমরা এর আগেও পড়ছিলাম, মাইল্ড মডারেট এগুলো নরমাল এক্সপেক্টেড। এই ধরনের মাইল্ড এডেমা এক্সপেক্টেড, একটু ফুলবেই। ঠিক আছে, তো ইন্সপেক্ট স্কিন অ্যারাউন্ড স্টোমা ডেইলি ফর সাইন্স অফ ব্রেকডাউন। পেস্ট টেস্ট অনেক সময় হয় কি, তোমার এই স্টোমার পাশে, স্টোমার সাথে তো অল টাইম একটা ব্যাগ, স্টোমা ব্যাগ দেয়া থাকে, তাই না? দাঁড়াও, কি এরকম তাই, এই যে কথা, এই যে দেখো, নরমাল নরমাল হলো পিঙ্ক বা ব্রিক রেড, স্টোমার কালার যদি, এই যে স্টোমার কালার যদি পিঙ্ক বা ব্রিক রেড হয়, এটা নরমাল। পেল হইলো ডিক্রিজ হিমোগ্লোবিন বা হিমাটোগ্লোবিন, পেল এটা মানে অ্যানিমিয়া ইন্ডিকেট করে। ডার্ক রেড হলো ইস্কেমিয়া আর ব্রুজিং ইন্ডিকেট করে, ইস্কেমিয়াটা মেইন। তাহলে ব্লু ব্ল্যাক ইম্পেয়ার্ড সার্কুলেশন, মানে এটা ইন্ডিকেট করে, হ্যাঁ, একই জিনিস। আহ যেটা বলতেছিলাম সেটা, এই যে দেখো, স্টোমার পাশে অল টাইম একটা ব্যাগ থাকে, হ্যাঁ, অল টাইম থাকে, যাতে করে ওইটা কালেক্ট করে আর কি, ইউরিন হোক, স্টুল হোক, যেটা। তো এই ব্যাগগুলো সাধারণত তোমার ইয়ে হয়, মানে রাবার হয়। তারপরে আবার এগুলো তো অনেক সময় লেটেক্স, এইগুলো আবার লেটেক্স দিয়ে তৈরি হয়। এই জন্য অনেক সময় যাদের এই অ্যালার্জি আছে বিভিন্ন সাবস্টেন্সে, লাইক
অ্যাডহেসিভ অনেক লেটেক্স ফ্রি গ্লোভস পাওয়া যায়। লেটেক্সে যদি এরকম অ্যালার্জি থাকে তাদের অনেক সময় এই অ্যালার্জি হয়। তারপর অনেকে আবার স্প্রে করে এগুলা দেয় তো অ্যালার্জি হয়। তো এগুলা প্রিভেন্ট করার জন্য অ্যালার্জি টেস্ট করা হয়। অ্যালার্জি টেস্টে যেরকম পেস্ট টেস্ট করা হয় যেটা বলে পেস্ট টেস্ট এবং পিঠিয়ে লাগে যে এটা কিভাবে করা হয় এত কিছু দরকার নাই। জাস্ট মাথার কাছে পেস্ট টেস্ট যেটা অ্যালার্জির জন্য করা হয় যথেষ্ট। চেঞ্জ অ্যাপ্লিকেশন অনলি হোয়েন নেসেসারি অ্যান্ড হোয়েন প্রোডাকশন অফ ইউরিন ইজ স্লোয়েস্ট। মানে বিশেষ করে তোমার আর্লি মর্নিং এ চেঞ্জ অ্যাপ্লায়েন্স অনলি হোয়েন দ্য নেসেসারি অ্যান্ড হোয়েন প্রোডাকশন অফ ইউরিন ইজ স্লোয়েস্ট। তখন এটা চেক করা মানে চেঞ্জ করা উচিত। কারণ যখন প্রোডাকশন কম হয় তখন তোমার ওই কি বলে চেঞ্জ করলে মানে এটা আউটফ্লো তো কমে, এই জন্য চেঞ্জ করা উচিত। প্লেস রোল গজ প্যাড অর স্টোমাল ওপেনিং হোয়েন অ্যাপ্লায়েন্স ইজ অফ। ক্লিনস পেরিওস্টোমাল স্কিন উইথ মাইল্ড সোপ অ্যান্ড ওয়াটার, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই শব্দটা ক্যাপলানে ব্যবহার করে অনেক, যে এই লাইনটার মধ্যে ক্যাপলানের পেরিওস্টোমাল স্কিন উইথ মাইল্ড সোপ অ্যান্ড ওয়াটার। আমরা স্টোমাটা পরিষ্কার করবো মাইল্ড সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে, ওয়ার্ম ওয়াটার, নট হট ওয়াটার। হ্যাঁ, টু রিমুভ অ্যালকালাইন এনক্রাস্টেশনস অ্যাপ্লাই ভিনেগার অ্যান্ড ওয়াটার সলিউশন টু পেরিওস্টোমাল এরিয়া। ইয়েস, অ্যালকালাইন এরা মানে অ্যালকালাইন অনেক সময় তোমার এখান দিয়ে বের হতে হতে ইউরিন বা স্টুল বের হতে হতে তোমার এই জায়গাটা মানে অ্যালকালাইন ওয়ে তো অনেক সময় অনেক কিছু হয়। এই জন্য এটাকে ইয়ে করার জন্য ভিনেগার অথবা ওয়ার্ম সলিউশন দিয়েও পরিষ্কার করা হয়। ইমপ্লিমেন্ট মেজার্স টু মেইনটেইন ইউরিন অ্যাসিডিটি, লাইক এই জন্য কি করা হয়, অ্যাসিডিটি মেইনটেইন করার জন্য অ্যাসিডেস ডায়েট, ভিটামিন সি থেরাপি, ওমিশন অফ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট। মানে অ্যালকালাইন আছে বা মানে তোমার ক্ষার আছে এমন ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করলেই তোমার সবকিছু অ্যাসিডিফাইড হয়ে যাবে। ওমিশন অফ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, ভিটামিন সি অ্যান্ড থেরাপি। আচ্ছা, এখানে সামান্য একটা জিনিস একটু বাকি আছে, এটা আসলে বলার টাফ না, বলার দেখছিলাম তাও। আমরা কোন কোন ক্ষেত্রে ইন্টেস্টাইনাল স্টেরাইল করি সেই জিনিসগুলো সকল প্রকার অথবা কোন কোন ক্ষেত্রে আমরা ভিটামিন কে সাপ্লিমেন্ট ব্যবহার করি। এক কথায় সকল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারিতে, লাইক ইলিয়াল কন্ডুইট, এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল একটা সার্জারি না? তারপর ইন্টেস্টাইনাল সার্জারি লাইক ইলিয়াস্টমি, কোলোস্টমি এটসেট্রা। তারপর নিউবর্নের বেবিদেরকে ভিটামিন কে ব্যবহৃত হয়। তারপর সিরোটিক পেশেন্ট উইথ হেপাটিক এনকেফালোপ্যাথি পেশেন্টদের ক্ষেত্রেও এই ভিটামিন কে তোমার ইনজেকশন প্রয়োজন পড়ে। ঠিক আছে? এটা কি লিভার সিরোসিস? হ্যাঁ, লিভার না সিরোটিক, হ্যাঁ লিভার সিরোটিক পেশেন্টদের হেপাটিক এনকেফালোপ্যাথি হয় তাদের ক্ষেত্রে। আর লিভারের অন্যতম একটা ফাংশন হলো কিন্তু ভিটামিন কে স্টোর করা। লিভার কিন্তু স্টোর হাউস বলে না, লিভার কিন্তু তোমার স্টোর করে, ড্রাগ স্টোর করে তো অনেক, সকল ড্রাগ গুলো স্টোর হয় তো লিভারেই, তাই না? মেইন আর অর্গান অফ মেটাবলিজম। মেটাবলিজম করতে সাহায্য করে। আর লিভার সিরোটিক হলে তো এই যত মেটাবলিজম যা আছে সবই উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য এই এদের ক্ষেত্রেও ভিটামিন কে সাপ্লিমেন্ট প্রয়োজন পড়ে। এবার আসলে ডিসচার্জ টিচিং। Prevention of urinary tract infection like adequate fluids, changed to bedside collection bag at night, তারপর empty pouch when half full, very important. যখন এই ব্যাগটা এই স্টোমার ব্যাগটা অর্ধেক ফুল হয়ে যাবে তখনই চেঞ্জ করতে হবে। হাফ চেঞ্জ ওয়ান when half হয় half হ্যাঁ বুঝি নাই। ওয়ান ওয়ান থার্ড। হ্যাঁ 1/3 করে, এটাও আমি দেখছি, রাইট, অস্বাভাবিক কিছু না। হাফ ফুল অথবা 1/3, 3/1 ভাগ হয়ে গেলি ওকে। কন্ট্রোল ওডর, এই এই চেঞ্জ করার সময় আসলে একটা দুর্গন্ধ হয় এবং গ্যাস ফর্মও করে অনেক সময় ব্যাগের ভিতরে, আমি দেখছি চাপা। কন্ট্রোল ওডর, adequate fluids like avoid foods with strong odor like asparagus, oily fish etc. এই ধরনের খাবার পেশেন্ট যাতে না খায় এটা খেয়াল করলেই হবে, তাহলে গ্যাস ফর্মটা করবে না, দুর্গন্ধ হবে না ব্যাগে।
এই ছিল মোটামুটি ইউটিআই এবং আগামীকালকে যদি কেউ না আসো, নিজ দায়িত্বে বিপদের মুখে পড়বা। এটা আসাটা জরুরি, কারণ এই যে রেনাল ফেলিওর এই 3টা লাইন থেকে কোশ্চেন হয়। আমারই আসছিল। প্রি রিনাল, ইন্টারনাল, পোস্ট রেনাল বোঝাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওতে থাকবে, বাট আপনার জায়গায় আমি হলে যেভাবে ম্যানেজ করে ক্লাসটা করতাম। হ্যাঁ, বুঝতে যত পারবেন? সোজা মনে হয় আপনার সোজাও না। কোশ্চেনটা আইলে সামনে জি, এটা কালকে বুঝলে দেখবে যে বুঝতেছো, কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে গেলে বেঁচে যাবা। এটা এরকম জায়গা। এটা আমার আসছিল।